এখন যে ভিডিওটি আলোচনা করতে যাচ্ছি সেই ভিডিওর বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নিয়ে। আমরা সবাই জানি আর কয়েকদিন পর তথা 23শে জানুয়ারি 2024 নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হবে। তাহলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবসে খুব অল্প পরিসরে খুব সুন্দরভাবে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সবার সামনে একটু ছোট বক্তৃতা বলা যায়, সেই বিষয়ে এই ভিডিওটি আলোচনা করছি। যাই হোক, তোমরা কিভাবে বক্তৃতা শুরু করবে সে বিষয়ে আমি একটু ধারণা দিচ্ছি। শুরু করবে এইভাবে যে মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতা আন্দোলনে তার অকৃত্রিম অবদান দেশবাসী পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে স্মরণে রাখবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বার করে আনতে প্রাণ দিয়ে লড়েছিলেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তাঁর পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের র্যাভেনস কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ম্যাট্রিক পাস করার পর ম্যাট্রিক পরীক্ষায় তিনি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ। সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে দেশে ফিরে আসেন সুভাষ, কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি কখনোই গ্রহণ করলেন না তিনি। তাই চাকরি নিলেন না, বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। অল্প দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। তিনি দুবার কংগ্রেস সভাপতিও নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুভাষ। ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রাখার সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি। তখন 1941 সাল। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপান চলে যান এই বঙ্গবীর। জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে ওঠেন তিনি। সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষ। এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর পূর্বের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন। কিন্তু আরও এগিয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামে। এছাড়া রসদের অভাবে আজাদ হিন্দ ফৌজের পরাস্ত হয়। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে তাঁর আর কোথাও কোনো খবর পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু 2006 সালে মুখার্জি কমিশন প্রমাণ করে যে ওই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। এছাড়াও জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নাকি নেতাজির চিতাভস্ম নয়। কিন্তু অন্তর্ধানের পরেও তার দৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, গোটা দেশের ভবিষ্যৎ স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দীপ্ত বাক্য। আজ তাঁর জন্মদিনে তাকে অসংখ্য শ্রদ্ধার্ঘ্য। এটুকুই বলে বক্তৃতা শেষ করা হলো।